সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ছাত্র অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আছেন বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দুইজন বলবো অনেকটা নেতৃত্বে স্থানীয় বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত। এছাড়া আমার সঙ্গে আছেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইসমাইল সম্রাট। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি রেজওয়ান আহমেদ রিফাত, রিফাত আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। আপনারা সবসময় আন্দোলনের সময় বলে আসছেন যে আমরা একজন নির্যাতককে সরিয়ে আর একজন নির্যাতককে চাই না, আমরা একটি ব্যবস্থার পরিবর্তন চাই, অর্থাৎ যে পদ্ধতি আছে বাংলাদেশে সেখানে একটা আমূল সংস্কার চান আপনারা। বাংলাদেশের যে বৈষম্য আছে বিভিন্ন ক্ষেত্রে সেই বৈষম্য গুছিয়ে আনতে চান, অর্থাৎ যে আকাঙ্ক্ষা ছাত্র সমাজের। আপনার কি মনে হয় যে এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেখানে আমরা সেই সঠিক পথেই হাঁটছি? ধন্যবাদ আমাদের বাকি যে আলোচক আছেন দুজন, তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আমি বলবো যে আমরা এখন পর্যন্ত যেই পথে আগাচ্ছি, অবশ্যই আমরা যেই সিস্টেমের পরিবর্তন আমরা চাচ্ছিলাম, কারণ আমরা চাই না কোনো ব্যক্তির উপর নির্ভর করে যে ব্যক্তি ফেরেশতা হিসেবে আসবে, উনি এসে সব কিছু ঠিকঠাক করে থাকবে। আমরা চেয়েছিলাম যে আমরা সিস্টেমের সংস্কার করে যাব এবং এই সিস্টেমের মধ্যে যেই আসুক তাকে অবশ্যই এখানকার আমাদের যে কোর ফান্ডামেন্টালগুলো আছে সেগুলো মেনেই তাকে শাসন করতে হবে, সেগুলো মেনেই তাকে সরকার পরিচালনা, দেশ পরিচালনা করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের কার্যক্রম বা আমরা যেই পদ্ধতিতে আগাচ্ছি, আমরা মনে হয় অবশ্যই আমরা এখন পর্যন্ত সঠিক পথে আছি। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ারলি আরও বলতে চাই যে এই লড়াইটা শুধু আমাদের না, সরকারেরও না। সরকারের গুটি কয়েক মানুষজন বা আমরা এই যে পরিবর্তন করছি, বিভিন্ন জায়গায় নতুন মুখ আসছে, সেটা নির্দলীয় বা নিরপেক্ষ হিসেবে আসছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব নিতে হবে দেশের নাগরিক হিসেবে যে আমরা যে সিস্টেমের পরিবর্তনটা চাচ্ছি সেই পরিবর্তনে আমি একজন পার্ট হব, আমি পার্টিসিপেট করব এবং আমার দ্বারাও যাতে এই সিস্টেমের কোনো ধরনের আমরা যে নিপীড়ক একটা সিস্টেম তৈরির প্রক্রিয়া দেখে আসছি সেই প্রক্রিয়ারও আমরা পার্ট হব না। যদি কেউ হতে যায় তাকে আমরা প্রতিহত করব। এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সাম্য, মানবিক ন্যায় বিচার, মনুষ্যত্ববোধ, যে সমাজ গঠনের যে ক্ষেত্র দরকার, আপনার কি মনে হয় সেখানে আসলে আমূল সংস্কারও প্রয়োজন বাংলাদেশের? আপনি জানেন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন সব অংশই পচে গিয়েছে, সেখান থেকে তারা শুরু করতে চান। সেখানে ছাত্র সমাজের কি ভূমিকা হওয়া উচিত? না, অবশ্যই শুধুমাত্র রাষ্ট্রের অঙ্গ পচে যায়নি, আমাদের মতো সামাজিকভাবে আমাদের চিন্তা চেতনার দিকটাও পচে গেছে। কারণ আমি যখন একটা জায়গায় গিয়ে বিচার পাচ্ছি না, আমি যখন একটা জায়গায় গিয়ে দেখছি যে শুধুমাত্র সেখানে দালালি বা শুধুমাত্র সেখানে বংশ পরিচয়, রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে কাজ হচ্ছে এবং এটা আমি কোথাও গিয়ে কোনো সলিউশন করতে পারছি না, তখন কিন্তু আমাদের আউটবার্স্ট হচ্ছে। আউটবার্স্টটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিকৃত আউটবার্স্ট হচ্ছে। দেখা যাচ্ছে আমরা অনেক ছোট্ট ইস্যু নিয়ে ফেসবুকে বিভিন্ন কাজ করে ফেলতেছি, একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভিন্ন সময় আলোড়ন তৈরি হচ্ছে। তো রাষ্ট্রের আগে আমাদের মনে হয় সামাজিক এই পর্যায়টায় আসতে হবে যে আমরা আমরা যেই 15 বছরের একটা কালচার দেখে এসেছি সেই কালচারটা থেকেও আমাদের সামাজিকভাবেও আগে বের হতে হবে। আমাদের মাইন্ডসেটটাতেও সেখান থেকে বের হতে হবে যে না, আমার এখন কোনো প্রভু নাই, আমি এই রাষ্ট্রের মালিক এবং এই রাষ্ট্রের দায়িত্ব যেমন আমার, কর্তব্যও আমার পালন করতে হবে। যেমন গণতন্ত্রের যে অগ্রযাত্রা বা একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা চাই, সেখানে যে বিষয়গুলো সবার আগে আসে, সুশাসন, দুর্নীতিমুক্ত করা, নানা বিষয়গুলো আপনি জানেন যে সমস্যাগুলো বাংলাদেশের সামাজিক সমস্যা সবসময় রয়ে গিয়েছে। সেই জায়গায় কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার তো সবার আগে দরকার, রাজনৈতিক দলগুলো, কারণ একটি দেশ চালাবে তো রাজনীতিবিদরাই। আপনার কি মনে হয় যে রাজনৈতিক সংস্কারকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত কিনা? রাজনৈতিক সামাজিক সংস্কারকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, কিন্তু এটাও বাস্তবতা যে আমরা চাইলে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা আমাদের মতো করে চিন্তা করাতে পারবো না। এখানে অবশ্যই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো সদিচ্ছার প্রয়োজন, যে তারাও চায় যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সিস্টেম ছিল তারাও সেই সিস্টেমের পরিবর্তন চেতে হবে এবং তাদেরকে সেই সদিচ্ছাটা দেখাতে হবে। এবং আরও একটা বিষয় পরিষ্কার করতে চাই যে এই সদিচ্ছার বাহিরেও আমরা অবশ্যই একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকতে হবে, যে কেউ যদি এখানে ডিফল্টার বা কেউ যদি এখানে
অন্য পথে যেতে চায় সেখানে যাতে আমার সিস্টেমগুলো চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে। আমি যদি যা শুধুমাত্র একটা অর্গানাইজেশন কথা বলি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমাদের এখানে আমরা বিভিন্নভাবে খবর 600, 800, অনেক জায়গায় 1000-এর বেশি যে মানুষ মারা গেছে, এক্সেসিভ ইউজ অফ ফোর্স, ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস যে এই টাইমগুলোতে হয়েছে, আমরা যদি শুধুমাত্র বাংলাদেশ মানবাধিকার কমিশনের কথাই চিন্তা করি, তাদের ভূমিকাটা কী ছিল? তাদের তো এখানে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল যে আমার এখানে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেখানে আমার অন্ততপক্ষে একটা বিবৃতি দেয়, অন্ততপক্ষে আমি কয়েকটা ভিজিটে যাই। আমরা কি সেইটা দেখেছি? দেখিনি। আমরা হাইকোর্টে একটা রিটও করা হয়েছিল, মানে রিটটা তো করার প্রয়োজনও পড়ে না, আমার তো আইনে বলে দেওয়া আছে যে আমার যতটুকু প্রয়োজন, যতটা কম ফোর্স, আমার গুলি করলে পায়ের নিচে গুলি করতে হবে, যে আমার পায়ের উপরে গুলি করলে আমার এখানে অ্যাম্পুটেশনের চান্সেস, আমার পাটা পুরো বাদ দিতে হতে পারে বা আমার আরও উপরে চলে আসতে পারে। কিন্তু এই ধরনের জিনিসগুলো যখন পালন হচ্ছে না, আমার মতে তো এটা অবশ্যই স্বপ্রণোদিত হয়ে রুল জারি করতে পারতো যে আসলে পুলিশের যে কার্যক্রমটা চালিয়েছে আমাদের উপরে সেটা কতটুকু পিআরবি সম্মত ছিল বা পুলিশের আইনসম্মত ছিল। এই ধরনের কোনো কিছুই আমরা দেখি নাই। এটাই মানে সবগুলো অঙ্গ যে পচে গেছে, এটা আসলে আমাদের এই আন্দোলন এই সময়টাতে আরও আমরা ঠিকমতোভাবে রিয়েলাইজ করেছি, দেখেই মানুষ সবাই নেমে এসেছিল। রিজন আহমেদ রিফাত, আমি আপনার কাছে আবার আসবো। ইসমাইল সম্রাট, আমি আপনার কাছে যেতে চাই। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করলেন, তারপরের যে ধারাবাহিকতা বিভিন্ন সময়, যেটি রিফাতের কথায় অনেকগুলো ফুটে উঠেছে, যে মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক কাঠামো যেগুলো কাজ করে, সেখানে আসলে সব কিছু ঠিকমতো ফাংশন করতেছিল না। কোটা সংস্কার আন্দোলন কিভাবে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি রূপান্তর লাভ করলো? আপনি তো পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, সেটি যদি আগে একটু বলতেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আপনি যদি একটু পিছনের দিকে তাকান, তাহলে দেখবেন যে আমাদের 2018 সালে আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের ওইখান থেকেই কিন্তু বেশ কিছু মুখ আবার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আপনি যদি এখানকার একটা সামঞ্জস্যতা যদি মানে দেখেন, আমরা শুধু এটাই বলবো যে দেখেন 2018 সালে আমাদের যে আন্দোলনটা ছিল, মানে কোটা সংস্কার আন্দোলন স্পেসিফিকলি, তো সেখানে গভর্নমেন্ট কিন্তু কোটা সংস্কার করে নাই। গভর্নমেন্ট এক পর্যায়ে রাগ করে বললো যে কোটাই থাকবে না বাংলাদেশে। এই যে আমি বলবো যে তখনও ছাত্র সমাজের সাথে প্রহসন করা হয়েছে, কারণ আমাদের দাবি ছিল সংস্কার, তিনি বাতিল করে দিয়েছে। কোনো সংবিধান মানে নাই, কোনো কিছু না, মানে একক সিদ্ধান্তে উনি বলছেন না কোটাই থাকবে না, কিন্তু এটা তো আমরা চাই নাই। তো তখনই তিনি 18 সালে ছাত্র সমাজের সাথে এটা বলবো তালবাহানা করেছে। তো সেই সূত্র ধরে যখন ছাত্র সমাজের সাথে তালবাহানা করা হচ্ছে, দেখেন এই আন্দোলনের সাথে তো প্রথম থেকেই আমি সংযুক্ত। আমরা যারা 18 সালে ছিলাম, আমরাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের হয়তো অগ্রজদেরকে আমরা সামনে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা শুধু একটা কথাই বলবো, এই আন্দোলনের যারা শিক্ষার্থীরা কিন্তু প্রথম দিক থেকে দেখেন, আপনি 20 তারিখ পর্যন্ত, 20 জুলাই পর্যন্ত যদি আপনি দেখেন রেশিওটা, আমাদের যে দীর্ঘ 14-15 দিনের যে একটা অসহিংস, মানে বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণ আন্দোলন আমার মনে হয় আর হয় নাই। মানে এক পক্ষে শিক্ষার্থীরা হচ্ছে শান্তিপূর্ণভাবে ধৈর্যের সাথে আন্দোলন করছে, অন্য পক্ষে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বেসামাল কথাবার্তা, বেপাস কথাবার্তা বলে যাওয়া হচ্ছে। কিন্তু বাংলার ছাত্র সমাজ মানে ধৈর্য সহকারে তাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছে। তাদের একটা আত্মবিশ্বাস যে বাংলাদেশ একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশে একটা সাম্য প্রতিষ্ঠিত হবে। লাস্ট আপনি দেখেন এই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা যেভাবে ডাক দিয়েছি, আমাদের আন্দোলনটা কিন্তু একটা ফ্লোতে চলছে। আপনি দেখবেন একটা জায়গায় যখন সরকারের দিক থেকে যখন একটা বেসামাল কথা চলে আসছে, তখন আন্দোলনটা বিস্ফোরণের মতো, অর্থাৎ ছাত্র থেকে জনতা এই সম্পৃক্তটাতে যদি আপনি দেখেন, তাহলে যখন ছাত্রলীগ হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর, তো সেই হামলা করার আগে ওবায়দুল কাদের বলেছে, যখন প্রধানমন্ত্রী রাজাকার বলেছে শিক্ষার্থীদেরকে, তখন ওবায়দুল কাদের বলেছে আগের দিন যে এই রাজাকারের জবাব ছাত্রলীগ দিবে। কথাটা খেয়াল করেন, আমি ধারাবাহিকভাবে বলছি। তো এই আন্দোলনের জবাব ছাত্রলীগ দিবে, রাজাকারের জবাব। পরের দিনে কিন্তু ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে হামলা করে। এই হামলা করার পরে তাদের প্রত্যেকটা স্পেসিফিকলি প্রত্যেকটা দায়িত্বশীল যারা ছিল, তারা যেভাবেই ক্ষমতায় এসেছে সেটা নিয়ে আমরা প্রশ্ন করব না, আমরা রাজনৈতিক দল না। আমরা বলবো যেহেতু সরকারের দায়িত্বে যেহেতু তারা আছে, বৈধ হোক অবৈধ হোক সেটা আমরা প্রশ্ন না, যেহেতু তারা একটা দায়িত্বে আছে, প্রত্যেকটা এমপি মন্ত্রীর প্রত্যেকটা কথা আপনি যদি একটু যাচাই করেন, মানে একদিকে হচ্ছে আমরা পাথর, অন্যদিকে হচ্ছে ওনারা মানে একটা কি বলবো, মানে আমি কঠিন একটা পাথরের মতো, আর আমরা হচ্ছে একদিকে বরফ। মানে ওনারা বলছে দূর এই ছাত্র আন্দোলন দিয়ে কি হবে, আমি তো দীর্ঘ 15 বছর যা বলছি বাংলাদেশে তাই হচ্ছে। মানে সরকারের দিক থেকে হচ্ছে তাদের বড়িটা এরকম যে ছাত্ররা আন্দোলন করছে, ওরা আবার 2 দিন পরে চলে যাবে, আমি তো মানে এক ধরনের দম্ভ না, দম্ভ। আমি তার এই দম্ভটা কোথায় থেকে এসেছে? বাংলাদেশে
ইতিহাসের সাথে যদি আপনি দেখেন মানে স্বাধীনতার পরে পরপর 3টা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে, এই ইতিহাস বাংলাদেশে আছে নেই। যখন সরকার চিন্তা করলো যে আমি 2014 সালে একটা বিনা ভোটের নির্বাচন করে ফেলেছি, মানুষ তো আমাকে মেনেই নিচ্ছে, আমি তো আসি, 2018 সালে একই কাজ করেছে, 2024 সালে একই কাজ করেছে। অর্থাৎ দেখেন আমার বয়স হচ্ছে 28 বছর, আমি কিন্তু এই বয়সে ভোট দিতে পারি না। মানে আমাদের বাংলাদেশে যে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা, ভোটাধিকারের চর্চা, এই জিনিসটা আমরা ভুলে গেছি। ক্যাম্পাসে যে একটা রাজনৈতিক চর্চা, আমি 12-13 পর্যন্ত বলবো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলনগুলো করতাম তখন বাম ছাত্র সংগঠনগুলো সচল ছিল, তখনও তারা এক প্রকার আন্দোলন সংগ্রাম করতো। আমরা তো 18 সালে কোটা সংস্কার শুরু করেছি, তার আগের ইতিহাসটা বললাম। ছাত্র দলকে তো তখন তারা ক্যাম্পাসে ঢুকতেই দিত না, ছাত্রলীগ। এই যে একটা পরিস্থিতি, মানে আমাদের এই প্রজন্ম ভুলে গেছে, স্বাধীনতার ইতিহাস ভুলে গেছে। মানে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়েছে। প্রথমে দলীয়করণ থেকে হচ্ছে ব্যক্তিকরণ। মানে একটা পরিবার, বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র মানে শেখ পরিবারের মধ্যে নেই, তো বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র শেখ পরিবার। গত 15 বছর এই প্রজন্মকে তাই শিক্ষা দেওয়া হচ্ছে। সত্যিকার অর্থে কি তাই? যদি তাই হতো তাহলে এই তরুণ প্রজন্মের 16 বছরের একটা ছেলে কিভাবে মানে ট্যাঙ্কের সামনে গিয়ে বলে আমাকে গুলি করেন। মানে সরকার যদি ঠিক থাকতো, 15 বছর যদি সঠিক অর্থে গণতন্ত্রর যদি চর্চা হতো, তাহলে বাংলাদেশে কি এই সংস্কৃতি ফিরে আসতো? আচ্ছা ধরে নিলাম আমরা সচেতন, আমাদের ধরেন একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমরা হয়তো এই আন্দোলনের পরে দেশকে সংস্কার মুক্ত করব, কিন্তু যেই ছেলেটার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, স্কুল ক্লাস 2-তে পড়ে, 3-তে পড়ে, সে কিভাবে ট্যাঙ্কের সামনে এসে বুকটা খুলে দেয়? মানে এই প্রশ্ন যদি করেন তাহলে পুরো মানে আমরাও কথা বলার স্তব্ধতা হারিয়ে ফেলবো। যে তাদের কথা হচ্ছে গুলি করা হচ্ছে, তার মাথায় সেট হচ্ছে যে আমার ভাইদের উপর অন্যায় করা হচ্ছে। তারা তো মুভি দেখে, তারা যুদ্ধের সময় দেখে, হেলিকপ্টার থেকে পুলিশ গুলি করে, নির্বিচারে গুলি করে, তো এই জায়গাগুলো তারা যুদ্ধ পরিস্থিতি দেখেছে। তো তাদেরকে কথা হচ্ছে যে এটা একটা স্বাধীন দেশ, আমার ভাইরা নিরস্ত্র, একটা কলম আর কাগজ নিয়ে তারা আন্দোলন করতে যাচ্ছে একটা পতাকা হাতে, কিন্তু আরেক পক্ষ অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক নিয়ে তাদেরকে গুলি করছে। মানে অভিভাবকরা আমাদেরকে বলছে যে আমরা আমাদের সন্তানদেরকে ঘরে রাখতে পারি নাই। মানে এই বাংলাদেশের ইতিহাস ব্রেক করছে 2024-এ। কীভাবে? ধরেন আগের যে আন্দোলনগুলো, মিলন ভাই হয়তো আমার থেকে ভালো বলতে পারবে, আগের যে আন্দোলনগুলো হয়েছে আমাদের 18-র কোটা সংস্কার আন্দোলনেও আমরা বলবো ওইভাবে মানে উচ্চবিত্তরা সম্পৃক্ত হয় নাই। এর আগে যে আন্দোলনগুলো হয়েছে আমার মনে হয় খুব বেশি হয় নাই। তো এই আন্দোলনে আমরা দেখেছি মানে কি ধনী কি গরিব, কি এসির মধ্যে থাকে আর কি মানে কুড়ো ঘরের মধ্যে থাকে, সবাই এসে রাস্তায় নেমেছে। কেউ নৈতিকতার দায়ে, কেউ এসেছে মানে তার আবেগের জায়গা, যে দূর আমি তো এটা মানতে পারছি না, গুলি করে হত্যা করে ফেলছে। মানে যেই কোনোভাবে ব্যয় হোক আর ব্যয় হোক, বাংলাদেশের স্বাধীনতার পরে আমি বলবো এই প্রথম একটা আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ যেরকম দলমত নির্বিশেষে হয়েছে, আপনি 2024-এ দলমত নির্বিশেষে হয়েছে এই আন্দোলন। আপনি দেখেছেন যে আমাদের উচ্চবিত্তরা যেভাবে তাদের এসি রুম থেকে বেরিয়ে এসেছে, তারা তো আন্দোলন করার কথা না। তারা অরাজনৈতিক ব্যক্তিরা মানে যেভাবে সাপোর্ট দিয়েছে সাধারণ ছাত্র সমাজকে, তা আমি মনে করব। আর একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই, মিলন ভাই সেটার সাথে হয়তো একমত হবেন, বাংলাদেশের ইতিহাসে 18 আন্দোলনও আমরা বলবো, যেই মানে 52 থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত, আন্দোলন বলতে আমরা বুঝতাম বড় বড় প্রাইভেট মানে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করতো। কিন্তু এই আন্দোলনে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যা দেখিয়েছে, মানে আসলে আশ্চর্য মানে বিষয়। এটা আসলে আমরা কি বলবো, মানে বাংলাদেশে নতুন করে ইতিহাস হয়েছে। আমি যেটা বলতেছি মানে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারা আন্দোলন কেন করবে? তাদের ক্যাম্পাসে তো রাজনীতিই নেই। তারা আন্দোলন কেন করছে? বৈষম্য হচ্ছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। মানে যখন বাংলাদেশের একটা গণহত্যা চলছে তখন আসলে কেউ বাসায় বসে থাকতে পারে না। নিশ্চয় আপনাদেরও কষ্ট, আপনারা দেখেন আপনাদের কষ্ট লেগেছে প্রত্যেকটা না, আপনাদের প্রত্যেকটা নিউজ চ্যানেলকে যেভাবে সরকার জিম্মি করে রাখা হয়েছে, আমি বলবো যে স্বাধীনতার মানে এই সভ্য সমাজে নেট অফ করে দিয়ে প্রত্যেকটা চ্যানেলকে জিম্মি করে যা করেছে, এটা আসলে অন্তত আমরা এই প্রজন্ম যতকাল বেঁচে থাকবো, ধরেন আপনি যদি ইতিহাস ধরে নেন, আমাদের বয়স ধরেন, আমার বয়স ধরেন 28, কিন্তু 20 বছর থেকে যদি ধরেন তাহলে একটা যদি 80 বছর বাঁচে তাহলে আরও 60 বছর এই আওয়ামী লীগ খুনি হাসিনা যা দেখিয়েছে, আমরা কি সেটা ভুলে যাব? অন্য প্রজন্ম বাদে দিলাম, আমাদের গত মানে আগামী 60 বছর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ এই ব্যানারে যদি কেউ যদি রাজনীতি করতে চায়, তা আমরা কি বলবো? আমাদের চোখের সামনে এই ব্যানারটা দেখলেই চলে আসবে আর 24-এর গণহত্যা, যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই জায়গা থেকে আমি বলবো এই একদলীয় করা, আপনি দেখেন এই বিজয়ের পরে বঙ্গবন্ধু যে কোনোভাবে বাংলাদেশের একটা মহান ব্যক্তি হিসেবে আমরা এই প্রজন্ম ধরে নিই, কিন্তু গত 15 বছরে যেভাবে দলীয়করণ আপনার এবং ব্যক্তিতন্ত্র চর্চা হয়েছে, মানে এক ব্যক্তি এক দেশ এক নীতি, এই পুরো বাধাটা হচ্ছে একদিকে এক দেশ এক ব্যক্তি এক নীতি, অন্যদিকে হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষ।
এই যে জিম্মি করে রাখা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তিকে আপনি দেখেছেন ভেঙে সেখানে জুতার মালা গলায় দিবে কেন? এটা কারা করেছে? বা মানে ক্ষোভটা কার সাধারণ উপর? মানুষ একটা, মানে আমি বলবো যে শেখ হাসিনা তো তার দলকে ধ্বংস করেছে, এই তরুণ প্রজন্মর মানে মুজ থেকে মানে সম্মানটা হচ্ছে আপনার সাথে আমার দেখা হবে, আমি জিজ্ঞেস করবো যে ভাই কেমন আছেন, মিলন ভাই আসসালামু আলাইকুম, অ্যান্ড মিলন ভাই যদি বলে সম্রাট তুমি আমাকে দেখলেই সালাম দিতে হবে, আমি বলবো ভাই আমি আপনাকে সালাম দিব না, আপনি কি করবেন? তো সেটাই, অর্থাৎ জোর করে সে প্রতিষ্ঠা সম্মান মানে আদায় করা যায় বঙ্গবন্ধুকে না। প্রতিষ্ঠিত করতে গিয়ে বঙ্গবন্ধুর নামই এখন মানে মুছে যাওয়ার অবস্থা হয়েছে এই সম্রাট, বাংলাদেশ। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আনাময় হোসেনুল হক মিলন। মিলন ভাই, আপনি শুনছিলেন যে আমাদের দুজন তরুণ প্রজন্মের দুজন নেতার কথা আমরা শুনছিলাম যে তারুণ্যের যে শক্তি, তারুণ্য যেটি দেখালো, যেটি রাজনীতিবিদরাও বলছেন যে আমরা যেটা পারিনি সেটা তারুণ্য বা তরুণরা এটি করে দেখিয়েছে। আপনার মূল্যায়ন কি এটি দিয়ে শুনতে চাই। আমি যেভাবে ওই দুজনের বক্তব্য শুনছিলাম, আমার কি বলার কিছু থাকতে পারে? শুধু শুনছিলামই। ধন্যবাদ আজকের এই আলোচনায় দর্শক শ্রোতা আর দুইজন আলোচক। আপনি তাদের নাম পুরোটা খুঁজছিলেন, তা আমি সাথে সাথে লিখলাম গাজী রিফাত আর গাজী সম্রাট, এই লিখে ফেলছি। কারণ এরা এই যুদ্ধে জয়ী হয়েছে, শহীদ হয়নি। আজকে যারা জয়ী হয়েছে তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, আর যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা এখন কাতরাচ্ছেন চিকিৎসার জন্য, তাদের জন্য সুব্যবস্থা হয়, সেই জন্য আমরা চাইব সরকার সকলে যেন সহযোগিতা হাত বাড়ায় এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনে। এটা হচ্ছে আমার প্রথম বিষয়টি। সম্রাট কথা বলছিল, আমার স্পষ্ট মনে আছে, বোধহয় জুলাই মাসের শেষের দিকে দুইটা টক শোতে আমি অ্যাটেন্ড করেছিলাম। আমি শেষেরটার দিকে, আগস্টে না, জুলাইয়ের মাঝামাঝি বা 17-18 তারিখে আমি বলতেছিলাম, হু ক্যারিজ হুজ লেগাসি। আমরা বলি কি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তা আমরা কি বলবো যে লেগাসি ইজ এ ভাইস ভার্সা? বঙ্গবন্ধুর কন্যা খুনি হাসিনা, না খুনি হাসিনার পিতা বঙ্গবন্ধু? এই কথাটি ওর সময় বলেছিলাম, মানে স্বাধীনতা পাওয়ার আগেই। আমি জানি এই কথাগুলো বলার পরে যদি তারা এই দেশকে স্বাধীন না করতে পারত, তাহলে নিশ্চয়ই আজকে এই টক শোতে আমাকে পেতেন না, আর ওদেরকেও পেতেন না। তো এমন একটা সিচুয়েশন, সারা দেশকে তারা জিম্মি করে ফেলেছিল। সেই জায়গাতে আমি মনে করি দেয়ার আবাবিল পাখি, তারা উড়ে এসে যুদ্ধ করে আমাদেরকে স্বাধীন করে ফেলল। এখন আমার কাছে চিন্তা যে এদের যা বয়স, তো ওরা তো জন্মের পরেই একটি স্লোগান, একটি গান, একটি কবিতা, এগুলো শুনেই তারা বড় হয়েছে। এগুলো শুনেই বড় হয়েছে। আমি তন্ময় হয়ে তাকিয়ে থাকি যে ওরা কি করে এর বাইরে কথা বলতে পারে। আমরা যখন শিখি, পরিবেশ থেকে শিখি, দেখে শিখি, ইতিহাস থেকে শিখি, বই থেকে শিখি, রেডিও টেলিভিশন থেকে শিখি। ওরা তো বঙ্গবন্ধুর বাইরে ওদের বুঝ হওয়ার পরে একটু শিখেনি। তাহলে দেখতে হবে যে তারা এই জেনারেশন জি, যাকে আপনার সঙ্গে জিন যে বলেন, তাদের মধ্যে এই ক্যাম্পেইনিংটা কীভাবে ডেভেলপ করলো? ভেরি সিম্পল। তারা বস্তুত যা দেখছে, যা শুনছে মিডিয়া থেকে, বই থেকে, পুস্তক থেকে, আর প্র্যাকটিক্যালি এরা বাইরে এসে দেখছে ইটস কোয়াইট ডিফারেন্ট, জাস্ট অপোজিট। এই অপোজিটটা দেখতে দেখতে যতই দিন যাচ্ছে ক্রমান্বয়ে এটা স্নোবলের মতো এটা মাউন্ট হচ্ছে। দেখেন 18 আন্দোলন করলো, সরকার কিন্তু পতন হয়নি, ট্রিক্স করে বেরিয়ে গেল, কিন্তু 2024-এ এসে আর তারা পারল না। এই যে জেনারেশনটি তাদের নিজস্ব একটি চিন্তা চেতনা রয়েছে, তারা বুঝতে পারে, তারা কম্পেয়ার করতে পারে, তারা ওয়ার্ল্ড হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি সব কিছু দেখবেন আমার চেয়ে তারা ভালো বলছে। এইটি হলো সেই জেনারেশন। বলল আমাদের রিফাত, চিন্তা চেতনা পচে গেছে। কাদের? আমাদের কথা বলছে, স্পষ্টভাবে বলল। তো এই যে কথাগুলো তারা বলছে, সম্রাট বলল আগামী প্রজন্ম কি ভুলে যাবে এই অত্যাচারের কথা? এই জায়গাটায় আমি একটু প্রশ্ন আমার আটকে গেলাম, কি করে আমরা ভুলে গেলাম মুক্তিযুদ্ধের কথা? আমরা তো ভুলে গিয়েছিলাম। বলল আজ থেকে 60 বছর পরও এই প্রজন্ম যতদিন জীবিত থাকবে ততদিন আর অন্য কোনো প্রজন্ম এসে কিছু করতে পারবে না। দেখুন 53 বছর স্বাধীনতার বয়সে এসে আমরা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা সেগুলো আমরা ভুলে গিয়েছি। আমরা বলেছি গণতন্ত্র, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারাই তো ভুলে গিয়েছে। তাহলে আজকে দেখুন 53 বছর পরে এসে আমরা বলছি এই রাষ্ট্রটি একটি ব্যক্তির, তাই না?
এই যে জায়গাটি এসে তারা অতীত ভুলে গিয়েছে, সেই অতীতটা যেন আগামী দিনে ভুলে না যায়, সেই জন্য ডিসপিউটেড জায়গাটা কোনটা? সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে আমরা কোনো ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করিনি। সেই জন্য 53 ইয়ার্স পরে আমরা ভুলে গিয়েছি ন্যায় বিচার, বৈষম্যবিহীন আমাদের মানবাধিকার, আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধিকার, এটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। এটা ভুলতে আমাদের 53 বছর লেগেছে। তার কারণ আমরা যারা ক্ষমতার মসনদে বসেছিলাম, আমরা সকলেই আমাদের এই ইনস্টিটিউশনগুলো আমরা আমাদের মতো করে তৈরি করেছিলাম ক্ষমতায় থাকার জন্য শুধু। সেই জন্যই দুইজন আমাদের তরুণ বক্তা তারা বলল যে না, আমাদেরকে এই সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার। উভয় বলল এই প্রাতিষ্ঠানিক সংস্কারটা যদি এখন আমরা না করতে পারি, তাহলে আবার 20 হোক, 40 হোক, 60 হোক, আবার আমরা ভুলে যাব। দেখুন, সবে মাত্র একটি সরকার এসছে ওদের আন্দোলনের ফলশ্রুতিতে। আমরা প্রতিদিন দেখি তারা দাবি নিয়ে রাজপথে যাচ্ছে। আরে ভাই, ওদের আন্দোলনটাই তো হলো বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়ার আগেই বলছে এটা দিতে হবে, এটা দিতে হবে, প্রেস ক্লাবে ব্যানার, শহীদ মিনারে ব্যানার। ভাই, হোয়াট ইজ দিস? তোমরা কি একটু সহ্য করতে পারো না? হ্যাঁ, তার মানে তোমরা আগে কোথায় ছিলে? 15 বছর, 16 বছর, 17 বছর তোমরা কোথায় ছিলে? আজকে হঠাৎ করে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে যেখানে আইন আদালত কিচ্ছু নেই, তোমরা এসে দাবি দাওয়া করছো। তার মানে আজকে ওদেরকে এখনো তারা ঘুমাতে পারছে না, তাদেরকে এখনো প্রস্তুত থাকতে হচ্ছে। এই যে অনুপ্রবেশকারী, এই যে ইন্ট্রুডার যারা আজকে দাবি দাওয়া উপস্থাপন করছে, তারাই হচ্ছে এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য তারা মাঠে নামছে। আপনি দেখুন, বাংলাদেশের সিটিজেনরা এত ভালো। আপনার মনে আছে কিনা লস অ্যাঞ্জেলসে রাইট হয়েছিল? আপনার মনে আছে কিনা 1976-এ নিউ ইয়র্কে 12 ঘন্টার জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল? লিফটের ভিতরে উপর তালার মেয়েকে নিচের তালার লোক রেপ করেছে। অর্থাৎ আমরা দেখছি উন্নত বিশ্বে যদি আইন রক্ষাকারী বাহিনী সচেষ্ট না থাকে, আপনি নিউ ইয়র্কে দেখবেন টেলিফোন করে 911-এ কল করার মধ্যে 3 মিনিটের মধ্যে পুলিশ যদি এসে আপনি প্রোটেকশন না দিতে পারে, আপনি সু করতে পারেন। আপনি ভেবে দেখেন, আমাদের দেশে কতদিন হয়ে গেল তারা স্বাধীন করার পরে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারপরও সবকিছু সুন্দরভাবে চলছে। কিন্তু এর মাঝে যারা ডাকাতি করেছে, যারা লুণ্ঠন করেছে, তারা কারা? তারাই হচ্ছে ওই প্রেতাত্মাদের দোসর। অতএব আমাদের কিন্তু সময় শেষ হয়ে যায়নি, আমাদের সাবধান হতে হবে। আমি মনে করি আপনি যে এই জায়গাটি আসতে চাচ্ছেন যে আমাদের দেশ সামনের দিকে কিভাবে যাবে, ভবিষ্যৎ কি, আসলে মর্নিং শোজ দ্য ডে। আজকে এই তরুণ প্রজন্ম জিনজে এরা 20s, এরা দেখিয়ে দিয়েছে আমাদেরকে। আর কি আমাদের সৌভাগ্য জানেন, ওরা যাকে সিলেক্ট করেছে, মাশাল্লাহ, হি ইজ 84 ইয়ার্স ওল্ড। তার প্রজেকশনটা কি, তার থিসিসটা কি, তার হাইপোথিসিসটা কি, তিনি কি উঠতে চান কি? 3-0 প্রোগ্রাম নিয়ে আসছেন। এই যে 3-0 প্রোগ্রামটা নিয়ে আসছেন কার জন্য? ওনার নিজের জন্য না, ওদের জন্য। তাহলে 84 ইয়ার্স ওল্ড became just 20 ইয়ার্স ওল্ড। কারণ 84 ইয়ার্স ওল্ড ডক্টর ইউনূসের মানসিকতা, তার দূরদর্শিতা, ওই 20 বছর যুবক যেভাবে দেখছে, তারা যে ভাবনাটা করছে আগামী দিনে তার জীবনযাপন কিভাবে, তার ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলবে, তাদের মতো উনি চিন্তা করছেন। অতএব দেয়ার ইজ নো এজ ডিফারেন্স অফ দিস যারা গভর্নমেন্ট রান করছে। এটি হচ্ছে আমাদের সৌভাগ্যের ব্যাপার। সেই জন্যই বলছি আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। ওরাও পারে নাই, ওরা চেষ্টা করছে, বাট ওরা নিজেরাই দুর্নীতি। জাহিদ ভাই, আজকে দেখছেন প্রফেসর ওবায়দের বিরুদ্ধে ছেলে স্ট্যাটাস দিয়েছে। কোনটা? ফোন ফ্লাইট মোডে, নয়েজ হচ্ছে, ফ্লাইট মোডে দিয়ে দেন। আর বেশিক্ষণ নাই তো, ওই যে ওই সাউন্ডের সময়, মানে অনেকে ট্রাই করে তো, টেলিভিশনে দেখে, আমার বাঙালি তো টেলিভিশনে দেখা গেলে ফোন দেয় যে দেখি
এদিকে না, তখন ওই আপনি দেখেছেন ওবায়েদ সাহেব, প্রফেসর ওবায়েদ হ্যাঁ সাদা দলের, ওদের সাথে আন্দোলনে ছিল। ওবায়দের ছেলে স্ট্যাটাস দিয়েছে আমার বাবাকে কেন ভিসি বানাবে, সে তো দলের লোক। ঠিকই তো বলছে। বলেন ধার্য হয়ে জানেন গেছে। না, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব, এই যে আওয়ামী লীগের রাজ্জাক সাহেবের ছেলে আন্দোলন চলাকালীন সময় ছাত্রলীগ ফেসবুকে নিয়ে post স্ট্যাটাস দিছে দেখে, ছাত্রলীগ নিয়ে রাজ্জাক সাহেবের যে হেনস্থাটা করছে আওয়ামী লীগ অফিসে, চিন্তা করা যায়। কিন্তু সে ছেলে তো বলছে, সত্য কথাই বলছে। আমার তো শুনেন, এক পুলিশ বন্ধ তার করে দিলে, ছেলেরে বন্ধ করে দাও। 3 দিন আটকে রাখছে বাড়িতে, পুলিশের ছেলে, সে চলে আসছে, সেই ছেলে মারা গেছে। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজন আহমেদ রিফাত, আপনার কাছে যেতে চাই, কেমন বাংলাদেশ চাই আমরা? কেমন বাংলাদেশ চাই আমরা, এটাই মানে আমার মনে হয় লাইনের মধ্যে মানে উত্তর আছে যে আমরাই যেমন চাই। আগে আমাদের এই যে বলবো যে আমি এমন বাংলাদেশ চাই, আমার বলার যে একটা গুরুত্ব থাকবে, সেটা ভোটের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, সেটার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের নাগরিকরা তারা বলতে পারবে যে আমার বাংলাদেশ এইভাবে গঠিত হবে, আমার সরকার এইভাবে চলবে, আমার ইকোনমি এইভাবে চলবে এবং আমার পরিবেশ পরিস্থিতি এইভাবে চলবে। আমি একটু মানে মিলন ভাই একটা লেগাসির কথা বললেন, আমার মনে হয় যে আমাদের এখন লেগাসি তৈরির সময়। আমরা ঘোষণাই করে দিচ্ছি যে এটা দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতার যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেমনি একটা ভবিষ্যৎও থাকবে। এবং এই যে নৃশংসতম যে গণহত্যাটা, মানে 10 থেকে 15 দিনের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গার মোটামুটি সংখ্যাটা যে এটা 1000 ছাড়িয়ে গেছে। বিশ্বের আর কোথাও কি এই কম সময়ে নিরস্ত্র ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে এই ধরনের আক্রমণ কি হয়েছিল? একটা সভ্য দেশে এটা তো কোনো একটা মিলিটারি শাসন ছিল না, এটা তো কোনো একটা ডিক্টেটরশিপ ছিল না, এটা তো অ্যাটলিস্ট নামে হলেও তো এটা গণতান্ত্রিক সরকার ছিল, দেশে আইন ছিল, আদালত ছিল। সেই সব কিছু পাশ কাটিয়ে কীভাবে 1000-এর অধিক প্রাণকে এইভাবে কেড়ে নেওয়া হলো? ম্যাক্সিমাম কি আমরা যখন আন্দোলন করছি আমাদের হাতে হাইয়েস্ট একটা লাঠি থাকতো, আর হাইয়েস্ট হচ্ছে মানে ইটের খোয়া থাকতো। এটা দিয়ে আমরা কয়জনকে মারতে পারলাম? আর পুলিশ আমাদেরকে যেই টাকা আমরা দিতেছি আমাদেরকে সেভ করার জন্য, বাইরের দেশে 3 মিনিটে পুলিশ না আসলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারি, কিন্তু আমি যে পুলিশকে আসতে বলবো, 15 বছর ধরে পুলিশকে আসতে বলবো, আমি থানায় যাব, থানায় তো মানুষ মানে ধরেন যতটা না যাওয়া যায়, মানে একেবারে নিরুপায় হলে হয়তো মানুষ হায়েস্ট থানায় যায়। এটা কারণ কি? কারণ মানুষ থানায় যেতে, আমাদের এটা সিস্টেমই হয়ে গেছে যে থানা মানে সমস্যা, থানা মানে ঝঞ্ঝাট, থানা মানে আতঙ্ক। তো আমরা এই ধরনের আতঙ্ক বাঁচতে চাই না, আমরা কেউই কোনো প্রকার আতঙ্কে বাঁচতে চাই না যে আমি আমার একটা কথার কারণে আতঙ্কগ্রস্ত থাকবো, আমি আমার ভোটের কারণে আতঙ্কগ্রস্ত থাকবো, আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আতঙ্কগ্রস্ত থাকবো। আমি একটা নাগরিক হিসেবে, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাকে এই রাষ্ট্রে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, যে সেফটি দেওয়ার কথা, আমাদের সংবিধান যে সেফটি এবং রাইটসের নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে, সেগুলো সহকারে আমি বাঁচবো এবং সেই গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে। রিফাত, আরেকটি বিষয়, সেটি আপনি দেখেছেন যে গত কয়েকদিনে আমরা দেখছি যে দুর্নীতি বিরোধী নানা অভিযান চলছে, সেখানে অনেকের বাসা থেকে, সরকারি কর্মকর্তা হোক, রাজনীতিবিদ হোক, বাসা কার্যালয় থেকে টাকা যেমন উদ্ধার করা হচ্ছে, তেমনি অনেকের সম্পদের পাহাড়ের তথ্য আমরা পাচ্ছি, গণমাধ্যমে নানা খবর আসছে। দুর্নীতির যে বিষয়টি, সেটিও ছাত্রদের মনকে বেশি নাড়া দিয়েছিল কিনা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে? আপনারা হয়তো জানেন, আমাদের আন্দোলন যখন চলমান ছিল তখন কিন্তু আমরা প্রথম খবর পাই যে বিসিএস এবং পিএসসি কর্তৃক যেই পরীক্ষাগুলো সংগঠন করে, ম্যাক্সিমাম পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এবং আমরা এমনও দেখছি যে 1 লাখ টাকায় বলে বিসিএস এর প্রশ্ন কিনে বা রেলের প্রশ্ন কিনে তারা সেখানে জয়েন করেছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে যে 4 দফা ছিল, সেখানে অন্যতম একটা দফা ছিল যে বাংলাদেশের আমলাতন্ত্রকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং নিরপেক্ষ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি আসতে চাই, আমার মনে হয় দুর্নীতি মুক্ত করার আগে সবার আগে অভিযান চালানো উচিত দুদকে। দুদক নামক প্রতিষ্ঠানটা এত বছর ধরে বাংলাদেশে আছে, তাদের অ্যাচিভমেন্টটা কি? আমরা এস আলম, আমরা হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়ে বহু রিপোর্ট পাবলিশ হয়েছে দেশে বিদেশে, কিন্তু দুদক তাদের বিরুদ্ধে কি অ্যাকশনটা নিতে পারলো?
তারা যে নিতে পারেনি এটা তো তাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতা দায় নিয়ে তো এই মানে এই প্রতিষ্ঠানটাকে সবার আগে আমার পুনর্গঠন করা দরকার। কারণ যেই প্রতিষ্ঠানের কাজ, যে ওয়াচডগ হিসেবে আমি দুর্নীতি যাতে দেশে না হয় সেই বিষয়টা আমি নিশ্চয়তা করব, সেই যখন ব্যর্থ, এই ব্যর্থ প্রশাসন দিয়ে তো আমি এখন অভিযান চালাতে পারবো না। চালানো গেলেও সেটা কতটুকু মানে ফলপ্রসূ হবে সেটাও প্রশ্নের কথা। তো আমার মতে যেই প্রতিষ্ঠানগুলো আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমার অবশ্যই আগে বিচারালয়কে পুনর্গঠন করতে হবে। আমি যদি দুর্নীতিমুক্ত করতে চাই, আমার প্রথমেই দুদককে পুনর্গঠন করতে হবে, এবং এই আমার মানে সিস্টেমগুলোকে পুনর্গঠন করার পরেই বাকি ব্রডার প্রসপেক্টে আমরা দুদক নিয়ে মানুষের যে আস্থা বা জায়গাটা যে তৈরি হওয়ার কথা ছিল সেটি কিন্তু গড়ে ওঠেনি। আপনি জানেন যে দুদকে অনেকেই যাচ্ছেন হয়তো লোক দেখানো, বা অনেককে আবার ভালো সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সময়। দায় মুক্তি পাওয়া এরকম অনেকেই, একজন আপনি শুনেছেন যে সরকারি কর্মকর্তা মতিউর রহমান, তিনি এনবিআর এর কর্মকর্তা, তাকে 3 বার দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে তার যে দুর্নীতির যে তথ্য আমরা পাচ্ছি, যে পুরো সিস্টেমটাতেই কাউকে দায় মুক্তি, এর মধ্যে রাজনৈতিক সরাসরি হস্তক্ষেপ ছিল বলে কি আপনার মনে হয়? অবশ্যই রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, এটা হয়তো একটা গবেষণার বিষয় হতে পারে যে কোথায় হস্তক্ষেপ ছিল না। এখন এনবিআর যে প্রশ্নটা করলেন, যে প্রতিষ্ঠান এবং যে কর্মকর্তাগুলো তাদেরকে 3 বার দায় মুক্তির সার্টিফিকেট দিয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা দেখছি যে পদোন্নতি, আমরা দেখছি যে মানে তাকে কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, বা তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বা পদত্যাগকে বাধ্য করা হচ্ছে। কিন্তু এটাই কি সমাধান? আমার কষ্টের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে তাদের ফ্যামিলি চলতেছে, তারা বিলাসবহুল জীবনযাপন করে গেছে 10 বছর, 15 বছর, আরও বেশি সময় ধরে। তাদেরকে বিরুদ্ধে কয়টা দুর্নীতির মামলা এখন পর্যন্ত হচ্ছে? পদত্যাগ করানো, ট্রান্সফার করানো তো কোনো শাস্তি না। বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী দুর্নীতি করলে যে শাস্তি পাওয়ার কথা, তাদেরকে তো অবশ্যই সেই শাস্তির আওতায় আনতে হবে। তাদের ক্ষমতার অপব্যবহার করার কারণে যে শাস্তি পাওয়ার কথা, অবশ্যই তাদেরকে সেই শাস্তির আওতায় আনতে হবে। এবং এই সংস্কৃতিটা তৈরি করতে হবে যে বান্দরবনে ট্রান্সফার কখনো শাস্তি হতে পারে না। ওএসডি করে রেখে তাকে বেতনভুক্ত বা এইভাবে সুযোগ সুবিধা রেখে কখনো শাস্তি হতে পারে না। এই বিষয়গুলোকে শাস্তি হিসেবে যে মিডিয়া প্রেজেন্ট করে, আশা করি যে আমরা এটাও আহ্বান জানাবো যে এই জিনিসগুলো যে শাস্তি না, এটাকে আমাদের তুলে ধরতে হবে। শাস্তি আইন অনুযায়ী শাস্তি হতে হবে, সেটা তার জেল হোক, তার জরিমানা হোক, তার ফাঁসি হোক। রিফাত, আমি আপনার কাছে আবার আসবো। ইসমাইল সম্রাট, রিফাত বলছিলেন দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আরেকটি প্রতিষ্ঠান, তিনি আরও বলেছেন যে আইনের শাসনের কথা বলেছেন, বিচারালয়ের কথা বলেছেন। রাজনৈতিক সংস্কারের জন্য যেটি বড় দরকার, যে মানুষ, আপনি নিজেও বলেছেন যে ভোটাধিকার, অর্থাৎ আপনি আপনার ভোটটা দিতে পারেননি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার আচরণ গত 15 বছরে কেমন ছিল আপনার কি মনে হয়? দেখুন, আমি বলতে চাই যে বাংলাদেশটা কেন হয়েছে। বাংলাদেশটা হয়েছে বাংলাদেশের মানুষের যখন 1970-এর সাধারণ নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও তারা ক্ষমতা হস্তান্তর করে নাই, তার পল ধরে 1971-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে। কি মিলন ভাই, আমি ঠিক বলছি? আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে। তা আমি বলবো যে ধরেন আমি একজন ছাত্র, মিলন ভাই একজন রাজনীতিবিদ, বা অন্যরা একজন অ্যাডভোকেট, আপনি একজন সাংবাদিক। দিন শেষে আমরা এই দেশের মানুষ, মানে আমার একটাই পরিচয়, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। তো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার আছে, অর্থাৎ এই রাষ্ট্র জনগণের ভোটে নির্বাচিত সরকার পরিচালনা করবে, এটা 1971 সালের সংবিধানে আছে। তো সেই সংবিধানকে একদলীয়করণ করে, সংবিধানকে কোনো তোয়াক্কা না করে, মানে যে শেখ হাসিনা গত 15 বছর, আমি বলবো আমরা তো ধরেন আগের কথা আমরাও তো বলতে পারি না, হয়তো বা আমরা শুনেছি, কিন্তু আমরা যেটা চোখে দেখেছি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় প্রজন্ম কিন্তু এত সচেতন ছিল না। মিলন ভাই, আপনি যেটা বললেন তারা ইতিহাস 53 বছরে ভুলে গেছে। তো এই প্রজন্ম প্যাড থেকে বের হতেই তারা ফেসবুক নিয়ে বের হয়, তারা নেট নিয়ে বের হয়, ইউটিউব নিয়ে বের হয়, তারা এখানে বসে দেখতেছে আমেরিকাতে কী হচ্ছে, তারা এখন আমার ভিডিওগুলো দেখতেছে, 4-5-এর বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চা। তো তাদের মন থেকে এই 24-এর এই গণহত্যাকে ভুলিয়ে দিবে এত সহজে, আমি তো মনে হয় যে এটা না। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছিল ভিন্ন, সে সময় ইন্টারনেট এত ছিল না, টিভি মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, আমি যদি ভুল না বলি। তারা এই একটা ধরেন একটা শিক্ষার হার এত ছিল না, মানুষ এত সচেতন ছিল না। কিন্তু এই 24-এর যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনি কোথায় আটকাবেন? আপনি এখন একটা ভুল করেন, দেখবেন যে ফেসবুকে আপনাকে পুরো মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ইতিহাস ঘেটে ঘেটে বের করবে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই প্রজন্ম হচ্ছে সেই প্রজন্ম, সুতরাং তারা ভুলবে না। ফেসবুক তাদেরকে বলে দিবে 2024-এ এটা হয়েছে, নেট বলে দিবে, আপনাদের মিডিয়া বলে দিবে যে এটা হয়েছে, স্মরণ করিয়ে দিবে তাদেরকে। তো এই জায়গা থেকে আমি বলবো
এটা বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক সংকট অথবা শূন্যতাও বলতে পারেন। যেই দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম ভূমিকা রেখেছে, বাংলাদেশের একটা পুরানো রাজনৈতিক দল, তো সেই দল বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যেতে হবে, আমি বলবো এটা আমরা এক প্রকার দুঃখও পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ নামটা বাংলাদেশ থেকে এত সহজে মুছে যাবে, এজন্য আমরা দুঃখ পাচ্ছি। এবং আমরা বলবো যে আপনারা এই দলটাকে শুধু একটা মাত্র ব্যক্তি ধ্বংস করেছে, শেখ হাসিনা। এক ব্যক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, বঙ্গবন্ধুর যত অর্জন আছে সব ধ্বংস করেছে এক ব্যক্তি। সুতরাং আমরা বলবো ভারত আজকে যে শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে, আমাদের এই তরুণ প্রজন্মর, আমি বলবো প্রত্যেকের মনে একটা ক্ষোভ যে আমাদের খুনিকে আমাদের কাছে ফিরিয়ে দেন, বিচারের আওতায় আনেন। মানে আমি ভারতের কাছে আকুল আবেদন জানাবো, আমাদের দেশের কোনো সন্ত্রাসীকে, কোনো অপরাধীকে আপনারা এই মানে জায়গা দিবেন না, আপনারা আমাদের কাছে ফিরিয়ে দেন এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেখুন, আমি শেখ হাসিনা সম্পর্কে যতদূর পড়াশোনা করেছি বা জানেছি, তিনি হচ্ছে ধরেন অনেকটা একরোখা টাইপের, মানে এটা ধরেন যে মানে আমি একটা কথা আপনাকে বলি, সেটা তো ধরেন এখন আমাদের বলার সময় এসেছে। এই 18 নির্বাচনের আগে, মানে এই 24-এর নির্বাচনের আগে 5 জানুয়ারির আওয়ামী লীগের ফুল প্যানেল বলেছে, আমি যদি ভুল না বলি, আমার কাছে যে নিউজটা আসছে, 1-2টা বৈঠক হয়েছে, মানে তাদের এই উপদেষ্টা মণ্ডলীর বৈঠক, সেখানে সবাই বলেছে যে আপা আপনি এটা করার দরকার নেই, যা হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন দেন, তাহলে আমাদের হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার একটা সিস্টেম তৈরি হবে। তো শেষ পর্যন্ত তার ফ্যামিলি, মানে বাংলাদেশের বাইরে যে কোনো একটা জায়গায় একটা বৈঠক হয়েছে, আর সেখানে শেখ হাসিনার বোন ছিল, শেখ রেহানা, জয় ছিল এবং শেখ হাসিনা ছিল এবং তাদের ফুতুল ছিল তার কন্যা। তিনারাও বলেছেন যে আম্মা যা হয়েছে পারিবারিক দিক থেকে, যে তুমি এখন ছেড়ে দাও, তুমি আর জোর করে ক্ষমতায় থেকো না, তুমি ছেড়ে দাও, সুষ্ঠু নির্বাচন দাও, এখন না আসলে পরে হয়তো জনগণ তোমার কথা ভাববে। সে বললো, আরে আমি তো 2টা নির্বাচন করে ফেলেছি, এটাও আমার উপর ভরসা রাখো, আমি যা বলে তা শোনো, ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। এই কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করছে। মানে এটা আমাদের জন্য আসলে, যে বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে শেখ হাসিনা যা করেছে এটা আমরা কখনো ভুলব না। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী এত বড় একটা পুরনো সংগঠন, মানে যা করেছে, আমরা বলবো, আমরা কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলবো না আইইউবি এহিয়া বলবো? মানে আমরা বাসা হারিয়ে ফেলি, আমরা কি বলবো? আমি যদি ভুল না বলি, মুক্তিযুদ্ধের সময় হয়তো এত গণহত্যা চালায় না তারা। 25শে মার্চ রাতে কি এত নির্বিচারে গণহত্যা চালিয়েছে? চালায় নাই। মানে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে সাধারণ শিক্ষার্থীদের উপর, এটা মানে আমি বলি বিশ্বের ইতিহাসকে ব্রেক করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে, আমি যদি ভুল না বলি, আপনি একটু দেখবেন, মানে জাহিদ ভাই, ছাত্র আন্দোলনে এত হতাহত হয়নি কখনো। হতাহত তার স্টাইলটা কি, মানে যুদ্ধ স্টাইলে, কমান্ডো স্টাইলে, যে মানে সব বাংলাদেশের 18 কোটি মানুষকে মেরে ফেলবো, আমি একা গণভবনে বসে থাকবো, এর নাম হচ্ছে শেখ হাসিনা। একা আমি বসে থাকবো, প্রয়োজনে নতুন করে বাইরের দেশ থেকে লোক আসবে, আমি আবার এই দেশকে শাসন করব। মানে গত 15 বছরে করতে করতে আমি বলবো তিনি এক ধরনের মানে বিকৃত মস্তিষ্কের হয়ে গেছে, যে আমার ক্ষমতার চেয়ার ধরে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো প্রশ্ন তিনার মাথায় আসে না। যদি আসতো, আমার বিশ্বাস এই আন্দোলনটা এই পর্যন্ত যেত না। কোটা না মেধা এই স্লোগানটা চলে গেছে খুনি হাসিনার পদত্যাগ চায়, এই কোটা না মেধা স্লোগানটা কিন্তু আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয়েছে। তো আমি শুধু আপনাকে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটেছে 2024 সালে, এই ঘটনাটার জন্য দুইটা জিনিস স্পেসিফিকলি দায়ী। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরে একটা স্বাধীন নির্বাচন কমিশন কেন প্রতিষ্ঠিত হয় না, এটা আমাদের তরুণ প্রজন্মকে, প্রত্যেকটা সিনিয়র সিটিজেনশিপ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সিনিয়র ব্যক্তিরা এই প্রশ্নের তারা মুখোমুখি হবে, কেন হয় নাই। প্রকৃত অর্থে একটা স্বাধীন নির্বাচন কমিশন যদি থাকতো, 3টা বিনা বছরের নির্বাচন কি হতো? আওয়ামী লীগ যত বড় অ্যারোগেন্ট হোক, হতো না। বাংলাদেশে যদি প্রকৃত অর্থে একটা স্বাধীন বিচার বিভাগ থাকতো, তাহলে কি এত হাজার হাজার কোটি টাকা, এত দুর্নীতি কি বাংলাদেশে হতো না। দল ক্ষমতায় থাকবে কি থাকবে না সেটা হচ্ছে পরের কথা। জাস্ট এই 2টা বিভাগ বাংলাদেশে কেন স্বাধীনতার 53 বছর পরে বিতর্কিত থাকবে? মানে এই 2টা বিভাগকে যদি আপনি দেখেন সঠিক করতেন, তাহলে কিন্তু আমি যদি এখন একটা অপরাধ করি, আমি যদি এখানে আপনার সাথে এখন একটা মানে বাজে কথা বলে অপরাধ করে চলে যায়, আমার মাথায় থাকবে যে কালকে তো আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই সংস্কৃতিটা মানুষ ভুলে গেছে, যে আমি সরকারে আছি, আমার বিচার কে করবে? জি সম্রাট, হাতে সময় কম, আমি আবার আসবো আপনার কাছে। হাসানুল হক মিলন, যেটি সম্রাট বললেন অনেক কিছু, যে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতার যে মোহ, এটি বাংলাদেশের রাজনীতির যে সুষ্ঠু চর্চার যে ক্ষেত্র, সেটি নষ্ট করলো কিনা? সম্রাট যে কথাগুলো বা রিফাত যে কথাগুলো শেষ করলো, ওটা নিয়ে আমি একটু করতে চাই। যেমন সে বলল বিচার বিভাগের কথা বলল, নির্বাচন কমিশনের কথা বলল,
দুইটা কথা সে সুস্পষ্টভাবে বলেছে, যেটা আমাদের অত্যন্ত দরকার। আমি যদি এর সাথে একটু অ্যাড করি, এক্সিকিউটিভ বিভাগ যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে, তারা দেখেন মধ্যরাতে ভোট করলো, তাদের কোনো বিচারের সম্মুখীন হতে হলো না। মানে টোটালি এদেশের ইনস্টিটিউশনকে একদম শেষ করে দিয়েছে। সম্রাট আরেকটু বললো যে আওয়ামী লীগকে ধ্বংস করার পিছনে একমাত্র দায়ী শেখ হাসিনা। এটা তো নির্দ্বিধায় আমরা চাক্ষুষ চোখে দেখছি। কিন্তু আমি যদি ওদেরকে একটু স্মরণ করিয়ে দেই, উনার পিতা তার ঘটনাগুলো 1975 সালের 25শে জানুয়ারি সংসদে তিনি 5 মিনিটে একনায়তন্ত্র বাকশাল গঠন করেছিলেন। তিনি সকল পার্টির অধিকার ডিসলভ করে দিয়েছিলেন। এবং এই যে উনার ক্যাবিনেটে ইনু আছে, ইনুরা তখন বলতো 24,000 গণবাহিনীকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করা হয়েছিল। এমনকি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর বলেছিলেন সিরাজ শিকদারকে হত্যা করে, কোথায় সিরাজ শিকদার? তাহলে তখনকার যেটা ছিল সেটা ওনার একটা নিয়ন্ত্রিত একটা সরকার ছিল, ওনার নিজের একনায়তন্ত্র। সেই মডেলটাকে তখন ওই 1975-এর 15ই আগস্ট একটি রক্তপাতের মধ্য দিয়ে সেটাকে নির্মূল করা হয়েছিল। কিন্তু তার ধারাবাহিকতাটা এবার যেটা হয়েছে, এটা হচ্ছে মডিফাইড মডার্ন আরেকটি ওয়েতে একদলীয় শাসন ব্যবস্থা। দেখুন নির্বাচন স্ট্র্যাটেজি কী ছিল, আমরা আর মামুরা, মানে কি সুন্দরভাবে তিনি গ্রাসরুট লেভেল থেকে উপজেলা নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন, মেয়রাল ইলেকশন থেকে শুরু করে উপরে এনে কি করলেন, আমরা আর মামুরা। আর এটা রাবার স্ট্যাম্প হয়ে দাঁড়ালো সেই মিস্টার আওয়াল সাহেব। তিনি বলে বসলেন যে না, আমরা কি করব, যে আসবে আসবে, আসবে আসবে না। নির্বাচন কমিশনের চার্টার ডিউটিতে শুধু যে আসবে তার ইলেকশন করবে, নো, তার ডেমোক্রেসি আছে কিনা দলগুলোতে সেগুলোকেও নির্ধারণ করতে হবে। আমরা যদি উন্নত বিশ্বে দেখি, দেখবে যে নির্বাচন কমিশন তাদের ডিউটিস রয়েছে পার্টিগুলিকে মনিটরিং করা, তাদের ইন্টারনাল ডেমোক্রেসি আছে কিনা এগুলি দেখা। তো ইনস্টিটিউশন শুধু একটা ভাঙেনি, সব কিছু ভেঙেছে। আর ওনার যে অ্যাটিটিউডটা ছিল সেটা তো উনি ছিলেনই, যে এদেশকে ওনার রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা, এটাকে রাজতন্ত্র হিসাবে তিনি দেখতেন। তিনি বক্তৃতার সময় বলতো না আমার দেশ, আমার বাবার দেশ। আরেকটা পয়েন্ট স্যার বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। পার্শ্ববর্তী দেশ যখন, পার্শ্ববর্তী দেশ কখনো এই কাজটা করতে পারে না। আপনি দেখেন এই পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত দেশে রেভলিউশন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এক্সাইলে যদি তারা যায়, পার্শ্ববর্তী দেশে তারা যেতে পারে না। কারণ পার্শ্ববর্তী দেশে বসে তারা আবার এই দেশকে ইনস্টেবল করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা সে বললো, আমি এটা প্রতিবিপ্লব বলবো না, তারা যে আবার পাল্টা চেয়েছিল 10 তারিখে, সেটা আমার ছাত্র জনতা প্রতিহত করেছে। এবং 15 তারিখেও তারা একটা অ্যাটেম্প নিয়েছিল। এটা সকলের বদান্যতা যে এত বড় তারা সংঘাত, এত বড় খুন, এত বড় মানে কি বলবো অডাসিটি তারা দেখিয়ে তাদেরকে কেউ কিন্তু টাচ করেনি। তারপর তার 15ই আগস্ট আবার এটা পুনরাবৃত্তি চেয়েছে। তারা কিন্তু এখনো সরে যায়নি। এই তো আমার কচুয়ায় আমরা নিয়ন্ত্রণ করেছি, কোনো রকম কোনো কিছু হয়নি, থানায় কেউ নেই, থানা লুট হয়নি। এমন একটি পরিস্থিতিতে হঠাৎ করে বাজারে কয়েকজন হিন্দু নেমে বসলো, তাদের উপর অত্যাচার হচ্ছে। দেখুন এই যে কয়েকজন হিন্দু এসে বসলো, এই যে মাইনরিটি কথাটা বলছে, মাইনরিটি এই যে মানে ব্যাড ওয়ার্ড, এরকম ওয়ার্ড তো আমরা কোথাও শুনি। সংখ্যালঘু ইটসেলফ ইট ডাজন্ট এক্সিস্ট ইন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন যদি আপনি আমেরিকা, ইউরোপে যান, আপনি তো মাইনরিটি, তারা কি আপনাকে বলে সংখ্যালঘু? তারা ন্যায় বিচারে উই আর অল ইকুয়াল। ঠিক তেমনিভাবে ডক্টর ইউনূস সাহেব ঢাকাশ্বরী মন্দিরে গেলেন, সেখানে গিয়ে উনি যেটা বললেন যে নো, আমি মাইনরিটি মেজরিটির কথা বলবো না, সাংবিধানিক অধিকারের কথা বলবো। আজকে দেখেন এই মোদি, সে মাইনরিটিকে নিয়ে কথা বলে, কিন্তু আজকে যে সে এই ডুম্বুর এই হাইড্রোক্লোরিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে 41 বছর সেটা খুলে দিয়ে মোহরী নদীতে সে বন্যায় প্লাবিত করে দিচ্ছে মধ্যরাত্রে। তার মানে কি পার্শ্ববর্তী দেশ এখনও শেখ হাসিনাকে ওখানে রেখে তারা বাংলাদেশের মধ্যে আবারও বাংলাদেশে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। তো এই জায়গাটিতে সে যে দাবিটা করেছে যে আমাদের দেশে তাকে বিচার করা হোক, আপনারা তাকে আটকে রেখেছেন কেন? এই নেইবারহুড কান্ট্রি এই যে তাদের বিহেভটা, ইট ইজ ভেরি রিমার্কেবল। মিলন ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
ঠেকাইছে অবশ্য, বিএসএফ কাঁটাতার দিয়ে আটকায় দিচ্ছিল, অঙ্গরপোতা দহগ্রাম। পরে বিজিবি ওটা হোল্ড করছে, পতাকা উঠেছে। হ্যাঁ হ্যালো, ফোনটা কি আমার ফোন বন্ধ তো ও বন্ধ করে দিছে তো দুটাই? না আমাদের ফোন বন্ধ। না না সাইলেন্ট না, বন্ধ হইবে, আমার বন্ধ। বন্ধ করে দিছে। আমার তো এয়ারপ্লেন মোডে এয়ার মোডে দেওয়া তো, আরে যেটাকে শেষ না, ওই যে পরে যখন রিপিট হবে না আপনার সকালবেলা শুনতে সমস্যা হবে সাউন্ডের কারণে। ভারতীয় সমস্যা বাংলাদেশ, ভারতীয় সমস্যা। মানে এই এরা যে- তো এই উঠে যে- পড়ে লাগছে। ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে এই যে কি এই যে যে হত যেকোনো একটা ফোন আপনার যেটা থেকে ফ্রিকোয়েন্সি টানতেছে হ্যাঁ তাই আপনি কথা বলার সময় বারবার ফোনের ফ্রিকোয়েন্সি টানতেছে। কোনটা আমি? রিফাত ও রিফাত কথা আমার ফোন আমার দুইটাই বন্ধ। দুইটাই তো বন্ধ তো। আচ্ছা এবার দেখো বন্ধ, দুইটাই বন্ধ আছে। আচ্ছা শেষ করবো, একদম সময় নেই, শেষ হয়ে গেছে দুইটিতে। ও আচ্ছা এইচএস এইচএস না এটা দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। রেজওয়ান আহমেদ রিফাত, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। যেটি আন্দোলনের মূল স্লোগান ছিল মেধা না কোটা, মেধা মেধা। সেই একটা মেধাবী প্রজন্ম, মেধাকে মূল্যায়ন করতে হলে যে কাজগুলো দরকার বা যে অবস্থা দরকার, আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ দেখছি আমরা, তারা সরে যাচ্ছে, কর্তা ব্যক্তিরা নাই, নিরুদ্দেশ, ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। আসলে ব্যক্তির বদল করে এই যে মেধার যে চর্চার যে ক্ষেত্র সেটি তৈরি করা সম্ভব কিনা, আর এইচএসসি পরীক্ষা যেটি সরকার বাতিল করছেন, আপনার কি মনে হয় যে এটি সিদ্ধান্তটি সঠিক হয়েছে? প্রথমে আসলে মেধার যে বিকাশ বা মেধার বাংলাদেশের যে অবস্থাটা, মেধাকে যদি আমরা একটা মানে বাজার হিসেবে দেখি, আমার অবশ্যই দেশে ডিমান্ড থাকতে হবে মেধাবীদের, এবং আমার একটা সিস্টেম থাকতে হবে যেটার মধ্য দিয়ে মেধাবীরা মানে বের হয়ে আসছে। এখন বাংলাদেশে যে সিস্টেমটা মানে আছে সেটা হচ্ছে প্রথমে কারিকুলাম। আমার বেসিকটা কিন্তু হয়ে যাচ্ছে ক্লাস 9-10 মানে 11-12-এর মধ্যেই। আমি কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে আমার ফাউন্ডেশন তৈরি করছি না, আমার ফাউন্ডেশনটা শুরু হচ্ছে প্রাইমারি থেকে, আমার ফাউন্ডেশন তৈরি হচ্ছে হাই স্কুল থেকে। কিন্তু বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলো বলতে আমরা মূলত সরকারি প্রাইমারি স্কুলগুলোই বুঝি। আর সরকারি প্রাইমারি স্কুলগুলো কিভাবে পরিচালনা হয় সেটা আমার থেকে হয়তো মিলন ভাই বেশি ভালো জানবেন, এবং বাংলাদেশের মানুষও বেশি ভালো জানবেন। যে আমরা দেখি যে এমন খবর আসে যে ভাত হয়তো সে চুলায় বসাই দিয়ে গেছে, ক্লাস নিতে গেছে বা সাইন করতে গেছে, সাইন এসে সে ভাত প্রাইমারি স্কুল ফ্যান নাড়বে আর কি। তো এই বাস্তবতাতে আমাদের এই বাস্তবতাটার সাথে আমাদের যে বর্তমানে যে কারিকুলামটা, আপনি যদি প্রশ্ন করি বা আমরা যদি নিজেরাও একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশে যে 2বার বা 3বার কারিকুলাম পরিবর্তন করা হলো, এটা কিসের ভিত্তিতে করা হলো? এটা কি আমি কি বাংলাদেশের যে বিশ্বে দেখলাম যে আচ্ছা বিশ্বের যে টপ মানে এডুকেশনালি অ্যাডভান্সড আমার হাই স্কুল বা স্কুল পর্যায়ে যেসব কান্ট্রিগুলো আছে তাদেরটা কি ফলো করেছি, নাকি আমি আমাদের কোনো একটা ইন্ডিজিনাস মেথড ফলো করলাম, নাকি অন্য কিছু? আমি কিন্তু বলতে পারবো না যে আচ্ছা আমার এই কারিকুলামের বেসিস হচ্ছে এটা, আমার কারিকুলামের বেসিস ক্যামব্রিজ সিস্টেম বা আমার কারিকুলামের বেসিস ফিনল্যান্ড সিস্টেম। এই যে একটা জগা খিচুড়ি যেটা কোনো বেসিস নাই, সেটা আমাদের উপর এত বছর ধরে চালানো হলো, 2 দফা চালানো হলো, বহু পরিবর্তন আসলো। তো এখন আমাদের শিক্ষার্থী হিসেবে যেটা একটা অবশ্যই সরকারের কাছে আবেদন থাকবে যে এইটার আমরা একটা পূর্ণাঙ্গ সমাধান চাই। আমরা একটা লং টার্ম প্ল্যান চাই, আমরা 5 বছর 10 বছরের প্ল্যান চাই না। আমরা চাই বাংলাদেশ 20 বছর 50 বছরের প্ল্যান নিয়ে আগাবে। যে আমার একেবারে শুরু থেকে, কারণ আমি 6, 7, 9, 10, 11, 12 সব কিছু ঠিক করলাম, কিন্তু আমার বেসিকটা যেখানে 5 প্রাইমারি স্কুলে তৈরি হচ্ছে সেটা যদি আমার ঠিক না থাকে, আমার উপরের জিনিসটা কাজ করবে না। তো আমার মনে হয় যে এই ধরনের আমাদের একটা লং টার্ম প্রোগ্রাম নিতে হবে। আর এইচএসসিটা নিয়ে আমি এইচএসসি 20 ব্যাচের, আমরাই প্রথমে হয়তো রিসেন্টলি অটোপাস, এর আগে হয়তো আরও অনেক আগে অটোপাসে একটি ছিল। তো এটা আমাদের অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আমাদের মার্কশিট চাইলে তখন আমরা মার্কশিটটা দিতে পারি না।
ঠিক আরও যেটা হয় যে আমার এসএসসি যে কোনো কারণে খারাপ হইতেই পারে, বা আমার টেস্ট পরীক্ষার যদি মার্কস এখন না, টেস্ট পরীক্ষাগুলো অনেক কঠিন করা হয়। আমরা কলেজে দেখে আসছি যে মানে এইচএসসি থেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক ডাবল বা ট্রিপল টাইপের কঠিন করা হয়। এখন ওইটার উপর বেস করে যদি আমার মার্কিং দিতে যায়, আমি কিন্তু সঠিক এক মূল্যায়ন পাবো না। তো সেই হিসেবে আমার মনে হয় যে অ্যাটলিস্ট পরীক্ষা হচ্ছে একটা চান্স, আমি চান্স পাবো মানে বেটার করার, যদি আমার আগে খারাপ হয়ে থাকে সেটা বেটার করার। তো আমার মনে হতো যে এখানে যদি পরীক্ষার সময়টা আর একটু দেখা যাচ্ছে আর একটু সময় দিলাম, প্রিপারেশনের জন্য সময় দিয়ে আমি পরে পরীক্ষাগুলো নিলাম, বা অ্যাটলিস্ট একটা হাফ Half মার্কের পরীক্ষা পরীক্ষা হলো যেটাই হলো, কিন্তু পরীক্ষা হলে আমার একটা সুযোগ থাকে ভালো করার, পরীক্ষা না হলে সেই সুযোগটা থাকে। রেজওয়ান আহমেদ রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় কম, আমরা আজ আলোচনা শেষ করব। ইসমাইল সম্রাট, আলোচনা শেষ করতে চাই, শিক্ষা খাতের সংস্কার কতটা জরুরি, শুধু এইটুকু নিয়ে আমরা ছোট্ট করে দেখেন, যদি বলেন। একটা জাতিকে যদি আপনি পরিপূর্ণ বৈষম্য মুক্ত করতে চান, সেখানে শিক্ষার কোনো বিকল্প নেই। গত 15 বছরে আমাদের বাংলাদেশের কোনো হল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, কিন্তু এটা আমাদের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বৈষম্য এবং আমাদের এই 24-এর মানে বিজয়ের সাথেও সাংঘর্ষিক। সুতরাং আমরা চাইব যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো হল ক্যাম্পাস গণতান্ত্রিক এবং মেধার ভিত্তিতে হবে। মানে আমরা ছাত্র রাজনীতি বলতে যা বুঝি, সত্যিকার অর্থে সেই গণতান্ত্রিক রাজনীতির চর্চা বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাসে হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে, আজকে দেখেন গত 15 বছরের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা শিক্ষক, অধ্যাপক, বিভাগীয় প্রধান, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে দলীয়করণের মাধ্যমে। এই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো থেকে শিক্ষক রাজনীতিটা সম্পূর্ণ আইন করে নিষিদ্ধ করতে হবে। শিক্ষকরা কেন রাজনীতি করবে? আমি যদি শিক্ষক হই, ধরেন আপনারা সবাই আমার ছাত্র, এখানে 4 জন 4 মতাদর্শের হতে পারে, আমি যদি একটা মতাদর্শকে ধারণ করি, তাহলে বাকি 3 জন তো আমাকে রেসপেক্ট করবে না। এই যে একটা বৈষম্য, ছাত্র রাজনীতি সেটা আপনি একটা তর্কের খাতিলে একটা জায়গায় রাখলাম, কিন্তু শিক্ষক রাজনীতিকে কী করবেন? গত 15 বছর প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষকরা সরাসরি আওয়ামী লীগ এবং মানে তার সংগঠনের সরাসরি, রাজনীতির সাথে যুক্ত ছিল, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে বিভাজন হয়ে গেছে। আর এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি বলবো, মানে বাংলাদেশের এই সভ্যতার এই 24-এ আপনি বিনা পরীক্ষায় একটা সার্টিফিকেট ধরিয়ে দিবেন, এটা আসলে এক অমানবিক। সুতরাং সীমিত পরিসরে হলেও পরীক্ষার মাধ্যমে আমি মনে করি যে সার্টিফিকেটটা দেওয়া এটা একটা সময়ের দাবি, এই তরুণ প্রজন্মের যে চাহিদা তাদের। আর একটা দেখেন, বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম, সেখানে আপনি যদি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে দেখেন, আপনি চরম প্রকার বৈষম্য। মানে একদিকে আমি 2 টাকা বেতনে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিচ্ছি, আর একদিকে আমি 15,000 টাকা বেতনে ইংলিশ মিডিয়ামে পড়ছি। এই যে একটা বৈষম্য কেন হবে? আমার তো একটাই বাংলাদেশ, একটাই স্বাধীন দেশ, একটাই বিচার বিভাগ, একটাই সরকার, তাহলে এই বৈষম্যগুলো কীভাবে হয়? কারিকুলামও ভিন্ন না, অনেকটা। একটা কারিকুলাম করতে হবে, সেই কারিকুলামটা হতে হবে বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী। আজকে দেখুন মাদ্রাসা, আপনি যদি ধরেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা কত, মানে ধরেন মোট সংখ্যা কম না শিক্ষার্থীর একদম, অনেক বেশি অংশ, তো তাদেরকে যদি আপনি বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী শিক্ষার বাইরে রাখেন, শুধুমাত্র ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে তো তারা আমার দেশের জন্য মানে তারা কি করবে? তারা কি সবাই শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের কাজ কি শুধু এই মানে মসজিদ মুক্তবে থাকবে? ব্যাপারটা কেমন? প্রত্যেকটা জায়গায় ধরেন একটা বিজ্ঞান ভিত্তিক মাদ্রাসা শিক্ষা চালু করলে অসুবিধা কোথায়? মানে আমরা মুসলিম হিসেবে ধর্ম চর্চা করবো সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে বাঁচার জন্য তো আইন আদালত লাগবে, আপনাকে সাংবাদিকতা করতে হবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা শিক্ষা কার্যক্রম অন্তত মাধ্যমিক পর্যায়ে। হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিলন ভাই আলোচনা শেষ করতেছে, আপনি তো মন্ত্রী ছিলেন, তারা যেটা চাচ্ছে কেন সেটা বাস্তবায়ন করতে পারেননি? এই যে মাদ্রাসা শিক্ষা, সে বলল আমাদের সময় আমরা কারিগরি মাদ্রাসা শুরু করেছিলাম, কারণ এক্স্যাক্টলি সেই কনসেপ্ট থেকে যে তাদেরকে ইন বিটুইন নিয়ে আসতে হবে, তাদের ইংরেজিও জানতে হবে, অ্যারাবিকও জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম সায়েন্সও জানতে হবে। সেই জন্য আমরা মাদ্রাসাগুলোকে আমাদের সময় 100টি কারিগরি মাদ্রাসা আমরা করে ফেলেছিলাম। উই আর কনভার্টিং দ্যাট। ওকে, সেকেন্ডলি কারিগরি শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, কারণ আমরা জানি এই বিশাল জনশক্তিকে মানব শক্তিতে রূপান্তরিত করতে হলে এবং আমাদের দেশের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে সবথেকে গুরুত্ব দিতে হবে। আমরা এসএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, তারপরে তারা হায়ার এডুকেশন করার সিস্টেম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি যে পিএইচডি করেছি, সেই পিএইচডির থিসিসের টাইটেলই হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা। এটার উপরে তো সেই জায়গাটাতে আমরা তখন থেকে অ্যাড্রেস শুরু করেছিলাম।
হাওয়ার আমরা কি দেখেছি, এই শিক্ষাকে ধ্বংস করার পায়ে তারা চলছিল। সময় তো আপনার নেই, আমি শুধু এইচএসসি পরীক্ষার ব্যাপারে বলবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের জন্য যে কোনোভাবেই তাদের একটা রেজাল্টের জন্য টেস্ট এসএসসি বেসড হোয়াটএভার করা যেতে পারে, কিন্তু মেধার বিকল্প অটোপাস এই সরকার দিতে পারে না। তাহলে অঙ্কুরেই তোমাদের যে আন্দোলন মেধা না কোটা, সেই আন্দোলনকে পদদলিত করা হবে। সেই জন্য আমি কেউ চায় না, এটাই আমি জানি। কিন্তু যারা এই বোর্ড অফিসে গিয়ে আক্রমণ করেছে বা সেক্রেটারি করেছে, তারাই হচ্ছে অনুপ্রবেশকারী। এই তোমাদের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য এটা তারা করছে। অতএব এই সরকারের পিছনে তাদের জানতে হবে যে সারা দেশের জনগণ, ছাত্র, যুবক সকলেই রয়েছে। এই সরকার একা কেউ নয়, এবং দলীয়ভাবে জাতীয়তাবাদী দল পর্যন্ত সমর্থন দিয়েছে। অতএব এই সরকার শক্ত হাতে প্রত্যেকটি জিনিস হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে শিক্ষা। ডক্টর আনাময় হোসেনুল হক মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। রেজন আহমেদ সিফাত এবং ইসমাইল সম্রাট, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।